গরম ভাতে পানি ঢেলে দিলেই কিন্তু পান্তা ভাত তৈরি হয় না। পান্তা ভাত তৈরির জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ফার্মেন্টেশনের দরকার হয়, তবেই পান্তা ভাত পরিণত হয় পৃথিবীর শ্রেষ্ঠ প্রোবায়োটিকে। একইভাবে দইও খুবই উচ্চমাত্রার প্রোবায়োটিক, এবং আপনি যদি ভাপে দিয়ে তৈরি করেন বা কর্নফ্লাওয়ার মিশিয়ে দইটাকে জমাট করে ফেলেন, তাহলে যেটা তৈরি হয় সেটাকে কিন্তু দই বলে না। দই আমরা কেন খাই? কারণ দইতে আছে গুড ব্যাকটেরিয়া, যা আমাদের গাট হেলথের জন্য খুবই ভালো, আর সেটা তৈরির জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দুধকে ফার্মেন্টেশন করার প্রয়োজন আছে। তাছাড়া দই হচ্ছে পৃথিবীর প্রাচীনতম খাবারগুলোর মধ্যে একটা, এবং প্রাচীন খাবারগুলোর রেসিপি সবসময় পানির মতো সহজ হয়, কারণ তখন এত ফ্যান্সি উপকরণ ও ফ্যান্সি টেকনিক কিন্তু ছিল না। যাই হোক, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের বাসায় আমার মা, খালা কিংবা নানি কিভাবে দই তৈরি করেন সেই রেসিপিটা। যুগে যুগে কালে কালে আমরা এভাবেই তৈরি করছি, আমিও এভাবেই তৈরি করে থাকি। আমি নিয়েছি একটা দইয়ের পাত্র, মিষ্টি দই ছিল এখানে, দুদিন আগে আনা হয়েছে। সেখান থেকে 3-4 টেবিল চামচের মতো দই আমি পাত্রেই রেখে দিয়েছি। আর এটা হচ্ছে খাঁটি গরুর দুধ। আমি জাল করে 1 লিটার দুধকে 700-800 ml এর মতো করে নিয়েছি। এটা ফুল ফ্যাট দুধ, গ্রাম থেকে এসেছে, এই জন্য উপরে মাখনটা ভেসে আছে। আমি দইয়ের পাত্রের ভেতরে দুধটা মিশিয়ে দিচ্ছি, এবং দুধটা কিন্তু গরম না। আমি আবারও বলছি, দুধটা কিন্তু গরম না, একদমই রুম টেম্পারেচারে আনা দুধ, কারণ এখন গরমকাল। যদি শীতকাল হয় তাহলে দুধটাকে আপনি কুসুম কুসুম গরম করে নিতে পারেন, গরমকাল হলে প্রয়োজন নেই। যদি দুধটা গরম থাকে তাহলে এই যে দইয়ের পাত্রে বীজ হিসেবে যে দইটা রয়ে গেছে, তাতে যে গুড ব্যাকটেরিয়া আছে, গরমে কিন্তু সেই গুড ব্যাকটেরিয়াটা মারা যাবে। আমি চিনি মিশিয়ে দিলাম, আমি মিষ্টি বেশি খাই তাই 4 টেবিল চামচ দিলাম। চাইলে কম দিতে পারেন, চাইলে একেবারে নাও দিতে পারেন। একেবারে না দিলে টক দই তৈরি হয়ে যাবে। যদি মিষ্টি দইয়ের এরকম পাত্র না থাকে তাহলে আপনি দুধের ভেতরে ফ্রেশ টক দই মিশিয়েও কিন্তু দই বসাতে পারেন। যদি আগের দিনে দইয়ের পাত্রে দই বসান তাহলে দইটা খুব সহজেই জমে যাবে। তবে ফ্রেশ পাত্রে বসাতে চাইলেও কোনো সমস্যা নেই। শুধু বসানোর আগে পাত্রের ভেতরে বেশ ভালোভাবে দইয়ের বীজ অর্থাৎ দই মেখে নেবেন, তাহলেই চলবে। আর যে দইটা নেবেন সেটা মানে বীজ হিসেবে যে দইটা ব্যবহার করবেন সেটা যেন অনেক দিনের পুরাতন না হয়, একদম ফ্রেশ হলে ভালো, কিংবা 1 দিন 2 দিন ফ্রিজে রাখা হলেও চলবে। দইটাকে ভালো করে ঢেকে এখন আমি আমার কিচেনের একটা উষ্ণ স্থানে এটাকে রেখে দিব। দই একবার বসিয়ে দেওয়ার পরে কিন্তু আর নাড়ানাড়ি করা যাবে না বা বারবার খুলে চেক করা যাবে না। একেবারে 12-13 ঘন্টা পরই চেক করবেন, এবং তখন দইটাকে সরাসরি ফ্রিজে রেখে দেবেন। যত ফ্রিজে রাখবেন তত কিন্তু দইটা খুব সুন্দরভাবে জমাট হবে, আর মানে দইয়ের পানিটা টেনে গিয়ে দইটা টাইট হয়ে আসবে। মাটির পাত্রের একটা সুবিধা হচ্ছে মাটির পাত্রের পানি শোষণ ক্ষমতা অনেক বেশি, তাই মাটির পাত্রে কিন্তু দই অনেক ভালোভাবে বসে। আমি ফ্রিজে রাখিনি, 13 ঘন্টা হয়ে গেছে। ফ্রিজে রাখার আগেই আপনাদেরকে একটু দেখাবো। এই যে দেখুন, উপরে সুন্দর বাটারের একটা লেয়ার জমেছে। আমি যেদিন দই বসিয়েছিলাম ওই দিন খুবই বৃষ্টি ছিল, টেম্পারেচার বেশ ঠান্ডা ছিল, তারপরও দইটা কিন্তু বেশ সুন্দরভাবে জমেছে। গরমের দিন যদি হতো তাহলে আরও সলিড হয়ে জমতো। এনিওয়ে, এই মাখনটা চাইলে আপনারা খেতে পারেন, চাইলে ফেলে দিতে পারেন। আমি মাখন পছন্দ করি, সুতরাং আমি এটা খাবো। এখানে একটা টিপস বলি, আমি লক্ষ্য করে দেখেছি যে ফুল ফ্যাট মিল্ক দিয়ে দইটা খুব ভালোভাবে জমে। এই হচ্ছে সঠিক নিয়মে তৈরি করা দই, যা পারফেক্টলি ফার্মেন্টেশনের মাধ্যমে তৈরি হয়েছে। এতে আছে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক্স, যা হেলথের জন্য খুবই ভালো। ভাপে দিয়ে কিংবা কর্নফ্লাওয়ার মিশিয়ে জমাট করা দই হয়তো দেখতে পারফেক্ট হয়, কিন্তু তাতে দই খাওয়ার যে উপকারিতা সেটা কিন্তু মেলে না।